প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, যুক্তবর্ণে হোঁচট, গণিত ইংরেজিতে দুর্বলতা। প্রাথমিক শিক্ষাকে সত্যিকার অর্থে জাতীয় অগ্রাধিকার দিতে হবে, রাশেদা চৌধুরী। দৈনিক আমার দেশ, শিক্ষার মান নিয়ে চরম অসন্তোষ অভিভাবকদের। আন্দোলনের গতিপথ পাল্টে দেয় প্রাইভেট ইউনিভার্সিটি। দৈনিক কালের কণ্ঠ, ডেঙ্গু আক্রান্ত 5 জনে এক শিশু। বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই। দৈনিক যুগান্তর, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা, নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের। 28 বছর দেশেই ছিলেন খুরি মুজাফফর। দৈনিক সমকাল, তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার অপরাধী। দৈনিক ইত্তেফাক, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনো সংস্কারের কথা বলিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যা দুর্গতদের পুনর্বাসনের সমন্বিত পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত। দৈনিক দেশ রূপান্তর, আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত 22,000 পুলিশ ঝুঁকিতে, মন্ত্রীদের অতিকথনে বিরক্ত প্রধানমন্ত্রী। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে, মির্জা ফখরুল। বাংলাদেশ প্রতিদিন, 2 পথেই ঢুকছে অবৈধ অস্ত্র, সরকারের ঘরেই শত্রুদের বসবাস। দৈনিক কালবেলা, ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন জামায়াত নেতা। কান্নার মঞ্চেই হাসিমুখে বিদায় মেসির। দেশের রাজনীতি ও ভূরাজনীতি নিয়ে শনিবারে বিশেষ আয়োজন। পর্যটন শহর মানব পাচারের রুট ও বৃহত্তর শরণার্থী শিবির, কক্সবাজারের উপর চোখ বিশ্বের সব পরাশক্তির। বিশ্বে কওমি শিক্ষার্থীর প্রায় 60%ই বাংলাদেশে, পাকিস্তানের প্রায় 3 গুণ। দ্য ডেইলি স্টার, রোহিঙ্গাস কামিং ইন থ্রো হিডেন হিল রুটস। দ্য নিউ এজ, লোয়ার কোর্টস, ইনফ্রাস্ট্রাকচার, স্টাফ ক্রাইসিস, হার্ড ডেলিভারি অফ জাস্টিস, ফ্রেশ ফ্লাড লুমস ইন নর্থ। আমরা বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম যেটা দেখছিলেন, আমরা কয়েকদিন যাবৎ দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বাইরে কেমন যেন আবার সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা সমালোচনা। আপনার গত বৃহস্পতিবার জামায়াতের আমির, বিরোধী দলের নেতা, একটা অনুষ্ঠানে বলেছেন সংসদে যদি জুলাই সনদের সূরা না হয় ফয়সালা হবে রাজপথে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিটি অক্ষরে জুলাই বাস্তবায়ন করতে চাই। তাহলে এই জুলাই সনদ তো আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক, কেন কোন দিকে যাচ্ছি? প্রথম কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত ইসলামী তাদের মৌলিকভাবে খুব মতভেদ নেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে। এখন কিভাবে বাস্তবায়ন করা হবে, কোন মাত্রায় বাস্তবায়ন করা হবে, এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে মতান্তর। বিএনপি যেটা বলছে সেটা হচ্ছে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে জনগণ ক্ষমতা পাঠিয়েছে। অতএব বিএনপি জুলাই সনদের যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট সহ এটা বাস্তবায়ন করা হবে। এটার পেছনে কিন্তু অনেক যুক্তি আছে। অন্যদিকে বিরোধী দল যেটা বলছে সেটা হচ্ছে কি, বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতা পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে পরিমাণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার চেয়ে বেশি ভোট কিন্তু গণভোট, মানে এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা, এটা প্রায় 68%-এর মতো। তো দুই পক্ষই হয়তো সত্যি, কোনো পক্ষের মধ্যে ব্যবধান আছে এমন না। যেমন এখানে যে বিরোধের যে বিষয়টা সেটা হচ্ছে সংবিধানকে সংস্কার করা হবে না সংশোধন করা হবে। সংশোধনটা হচ্ছে একটু কম মাত্রার সংশোধন, আর সংস্কারটা হচ্ছে ব্যাপক মাত্রার সংশোধন, এবং এই মাত্রাটা এমন একটা পর্যায়ে চলে যায় যে নতুন করে সংবিধান তৈরি করা হয় বা সংবিধান প্রণয়ন করা হয়। তো সে যাই হোক, এই জুলাই সনদ যখন বাস্তবায়ন মানে ঘোষণাটা গ্রহণ করা হয়, সরকারি আদেশ যখন দেয়া হয়, তখন দৃষ্টিভঙ্গিটা ছিল হচ্ছে সংবিধান সংস্কার করা। কিন্তু বিএনপি সংবিধান সংস্কারের পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাই। যেমন কতগুলো তাদের বিরোধের বিষয় ছিল, যেমন একটা হচ্ছে
এই যে উচ্চ পরিষদ যেটা গঠন করা হবে, সেই উচ্চ পরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে, তারা কি প্রাপ্ত ভোটের অনুপাতে হবে নাকি প্রাপ্ত আসনের অনুপাতে হবে? এই জায়গাটা বিএনপির স্ট্যান্ড ছিল হচ্ছে কি, যেভাবে মহিলা সংসদ সদস্যরা নির্বাচিত হয় একইভাবে তারা নির্বাচিত হবেন। অন্যদিকে জুলাই সনদের ফর্মাল যে ঘোষণাটা, সেই ঘোষণা হচ্ছে কি এটা ভোটের আনুপাতিক ভিত্তিতে হবে। তো ফলে যদি এই দুই মানদণ্ডের ভিত্তিতে যদি সংশোধন করা হয়, তাহলে হয়তো আসন সংখ্যা কিছু কম বেশি হবে। এটা একদম মৌলিক মতভেদ না। যেমন যদি এমন হতো বিএনপি উচ্চ পরিষদ চাইছেই না এবং জামাত ইসলামী উচ্চ পরিষদ ছাড়া মানবে না, তাহলে কিন্তু বিরোধের বিষয়টা অনেকটা অনতিক্রম হতো। কিন্তু বিষয়টা সেরকম না, দুই পক্ষ কাছাকাছি আছে, হয়তো 60 এবং 40 এরকম একটা ব্যবধান। আমার ধারণা হচ্ছে কি এটার সমাধান সম্ভব। অন্যদিকে আপনি যে রেটরিকের কথাটা বললেন, এটা রেটরিক আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়, বড় যে সরকারকে নামিয়ে ফেলা হবে, যদি সংসদে ফয়সালা না হয় তাহলে রাজপথে হবে। এই কথাগুলোকে আমরা ঠিক আক্ষরিক করতে পুরোটা ধরতে পারি না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, যদি এই সংসদ টিকে থাকে পূর্ণ মেয়াদ পর্যন্ত 5 বছর, তাহলে কি দাঁড়াবে? বিএনপি সরকার পরিচালনা করবে, অন্যদিকে জামাত ইসলাম প্রধান বিরোধী দল হিসেবে থাকবে। এবং এই যে সরকারি দল এবং বিরোধী দল দুটো পক্ষই কিন্তু হচ্ছে জুলাই সনদের পক্ষের শক্তি। এর বিপরীতে যে রাজনৈতিক শক্তিটা আছে, যেটাকে আমরা পতিত স্বৈরাচার অথবা ফ্যাসিবাদী শক্তি বলছি, তারা তো জুলাই সনদের সামান্যতম তারা অ্যাকসেপ্ট করতে রাজি না, পুরোটাই তারা প্রত্যাখ্যান করে। যদি জুলাই সনদের পক্ষের রাজনৈতিক শক্তির বিরোধের কারণে যদি রাজনীতিতে পরিস্থিতি এমন হয় যেখানে পতিত স্বৈরাচার যারা আছে, যারা ফ্যাসিবাদী শক্তি, তারা আবার দৃশ্যপটে চলে আসে, তাহলে তো সবার জন্য পরাজয়। ফলে আমি বিশ্বাস করতে চাই হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল বর্তমান সংসদের, তারা কিন্তু একটা সমঝোতার মধ্যে চলে আসবে। এবং এটার লক্ষণ কিন্তু আমরা দেখতেও পাচ্ছি, যেমন গত সংসদের যে অধিবেশনটা শেষ হয়ে গেল, সেই অধিবেশনে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা যে কথোপকথন আমরা দেখেছি, বললেন যে না, আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। বিরোধটা আপনি যেটা এর কথা বললেন, মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের কথা বললেন, উনি বললেন যে সংবিধান সংশোধন চায়, তার মানে কম মাত্রার সংস্কার যদি আমরা বলি, এটা খুব বেশি একটা ব্যত্যয় ঘটবে না। অন্যদিকে জামাত যেটা বলছে সেটা হচ্ছে কি, যেভাবে গণভোটের রায় জনগণের আসছে ঠিক সেভাবে আমরা বাস্তবায়ন চাই। আসলে এর কোনোটাই হয়তো হবে না, মাঝামাঝি একটা জায়গায় হওয়া উচিত এবং দুই পক্ষকে কিন্তু ছাড় দিতে হবে। সে ছাড় যদি না দেওয়া হয়, তাহলে যে পরিস্থিতিটা আসবে সেটা দুই পক্ষের কারোর জন্য কল্যাণকর হবে না। এক্ষেত্রে কি বিভাজনের রাজনীতি আমাদের অবশ্যই পরিহার করা উচিত? অবশ্যই পরিহার করা উচিত, কারণ এই ঐকমত্যের রাজনীতিটাই কিন্তু বাংলাদেশকে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যেতে পারে। যদি ছোটোখাটো বিষয় নিয়ে যদি বড় ধরনের একটা সংঘাত তৈরি হয়, তাহলে দেখা যাবে যে রাষ্ট্রকে একটা বৃহত্তর জায়গা নিয়ে যাওয়া সেটা সম্ভব হচ্ছে না। যেমন এখন যে সরকারটা আসছে, বিএনপি ধরুন 4 মাস আগে সরকার গঠন করেছে, তারা খুব স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু সরকার আসে না। দেশের ব্যাংক এবং আর্থিক খাতের অবস্থা খুবই খারাপ, ম্যাক্রো ইকোনমির পরিস্থিতিও খারাপ। এখন মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের কারণে আমাদের প্রবাসের যে রেমিটেন্স সেটা কমে যাচ্ছে। অন্যদিকে আমাদের নতুন করে কর্মসংস্থান অন্য কোনো দেশে সৃষ্টি হবে এমনও দেখা যাচ্ছে না। আর এই যুদ্ধের কারণে ইউরোপ এবং আমেরিকার যে একটা মন্দা ধরনের মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণে আমাদের দেখা যাচ্ছে এক্সপোর্ট আর্নিংসটাও কিন্তু নিচের দিকে যাচ্ছে। এই ধরনের অবস্থায় যদি রাজনীতিতে আবার সংঘাত চলে আসে, আবার বিরোধ ইত্যাদি চলে আসে, তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা না হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব, অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে, কারণ রাজনীতি এবং অর্থনীতি এটা কিন্তু একটার সাথে আর একটা পরিপূরক। রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলে দেয়, সেটা নিশ্চয়ই দেশের মানুষ চাইবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট সাবেক স্বৈর শাসক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি গতকাল বলেছেন তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে, প্রত্যর্পণের বিষয়ে পত্র পেয়েছে। বাংলাদেশের যেই অনুরোধ সেটা পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেছেন। আমরা দেখেছি গত কয়েক মাস ধরেই বিভিন্ন গণমাধ্যম সহ রয়টার্সও সাবেক এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন, তিনি দেশে ফিরছেন, এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকে বলা হলো যে তারা বিষয়টি আইনগতভাবে দেখছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছেন 10 থেকে 12টি তারা চিঠি পাঠিয়েছিল, কোনো রেসপন্স করেনি দিল্লি। অবশেষে বলছে, স্বীকার করছে দিল্লি যে তারা পেয়েছে। এবং এখন আসলে শেখ হাসিনা কি ফেরত পাঠাবে ভারত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি, ভারত যে রেসপন্সটা করলো, তারা বিষয়টা বিবেচনা করছে, এটা হয়তোবা
এর আগেও একাধিকবার করেছেন, এবারও বললেন চিঠি পেয়েছেন এবং বিবেচনার মধ্যে আছেন। কিন্তু এই বিবেচনা দিয়ে ঠিক বোঝা যায় না বিবেচনা কি 10 বছর ধরে বিবেচনা করবে, নাকি 20 বছর, নাকি কয়েক সপ্তাহ। যে কোনো দিন এই বিবেচনাটা আসতে পারে। তবে বাস্তব যে বিষয়টা সেটা হচ্ছে কি, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলা হচ্ছে দিল্লির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে সফরের জন্য, কিন্তু এই যে শেখ হাসিনার প্রত্যর্পণের যে বিষয়টা, বাংলাদেশে ইনার দল এবং উনি যে গণহত্যার নেতৃত্ব দিয়েছেন, সেটা যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার একটা দণ্ডাদেশ তৈরি হলো, সেই দণ্ডাদেশ সেই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ জেনুইনলি কিন্তু ভারতকে অনুরোধ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিও আছে। এখন সেই চুক্তির ব্যাখ্যা নিয়ে যদি ভারত বলে যে না আমি ফেরত দিব না, প্রত্যর্পণ করব না, তাহলে কি দাঁড়াবে? দুই দেশের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ব্যত্যয় তৈরি হবে। এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমরা এই সম্পর্কের ক্ষতির বিষয় দেখতে পাই। যেমন এই যে সীমান্তে পোষিন করা, বলা হচ্ছে যে 2 কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, মুসলিম যারা আছে তারা সব বাংলাদেশি এবং তাদেরকে ঠেলে দেওয়া হবে। এটার কোন আইনি প্রক্রিয়া, আসলেই তারা কোন দেশি নাগরিক, এসব বিষয় আসলের দিকে না তাকিয়ে গভীর রাতে তারা সীমান্তে ঠেলে দিচ্ছে। এগুলো দুই দেশের সম্পর্ককে খুব নষ্ট করে। অভিন্ন নদীর পানি প্রত্যাহার প্রশ্নে কোনো ধরনের রেসপন্স করতেছে না। আজকে তিস্তা নদীর যে পানি চুক্তি, সেটা কিন্তু 20 বছর আগেই মীমাংসা হয়ে যাওয়ার কথা। সব এগ্রি করার পরে কিন্তু সেখান থেকে সরে আসলো। আর এই 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা নবায়নের ব্যাপারে এখনো কিন্তু ফর্মাল আলোচনা দেখতে পাচ্ছি না। যদি এমনই হয়, এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার জন্য অব্যাহতভাবে ভারতীয় বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং বিভিন্ন মিডিয়া, বিশেষ করে প্রো গভর্নমেন্ট মিডিয়া যেগুলো আছে, এগুলো কিন্তু হুমকি দিচ্ছে। বলা হচ্ছে চট্টগ্রাম এবং রংপুর এই দুইটা দখল করে নিতে হবে। এমনও বলা হচ্ছে খুব সিনিয়র একজন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সম্ভবত, উনি বললেন যে রংপুরকে টাকার বিনিময়ে হলেও নিয়ে যাবে এবং এটা অফার করা হোক। যদি তারা টাকার বিনিময়ে রংপুর বেচতে রাজি না হয়, তাহলে সামরিক যে শক্তি প্রয়োগ করে এটা দখল করা হবে। এই যে কথাবার্তাগুলো, এগুলো কিন্তু দুই দেশের সম্পর্ককে নষ্ট করে। আসলে কোনো প্রান্তিকতা দুই সৎ প্রতিবেশীকে একসাথে চলার জন্য সুবিধা দেয় না। যদি প্রান্তিক অবস্থান থাকে এবং যুদ্ধংদেহী হয় কি আমি ভারতের 7 সিস্টার দখল করব, আর তারা যদি বলে যে চট্টগ্রাম এবং রংপুর দখল করব, তাহলে তো সৎ প্রতিবেশী সুলভ বসবাস একসাথে সম্ভব না। এটা দুই দেশের কারোর জন্য কল্যাণ না। আমরা আজকে মধ্যপ্রাচ্যে কী দেখতে পাচ্ছি? উপসাগরীয় রাষ্ট্রগুলো, ইরান এবং এমনকি যারা যুদ্ধের সাথে সরাসরি যুক্ত না, সকল দেশে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বাংলাদেশের ইকোনমির ব্যাপারে যে বড় ধরনের একটা চাপ তৈরি হলো, এই চাপের একটা বড় কারণ যুদ্ধ। এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি আবার যুদ্ধ তৈরি হয়, এমনি পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা আছে, তাহলে এই দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কি দাঁড়াবে? অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা দেখেছিলাম যে ভারতের সাথে ঢাকার যেই সম্পর্ক খুবই বৈরিতাপূর্ণ ছিল, কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ক্ষমতা আসার পর আমরা মনে করেছিলাম কিছুটা প্রশমিত হব। বিএনপি চেয়ারপারসনের যে আপনার ভারতীয় প্রতিনিধি দল আসলো, তো আমরা কিন্তু আশা করেছিলাম যে, কিন্তু আমরা দেখেছি যে না, এই সম্পর্কটা সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ওইখানে অবস্থানের কারণে আরও দিন দিন যেন আপনার বিপরীত দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আপনার দুই পক্ষে, অর্থাৎ বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য কি থেমে আছে? সেখানে কি আলোচনা হচ্ছে? না না, ব্যবসা বাণিজ্য থেমে নেই। দুই দেশের আমদানি রপ্তানি যদি আমরা হিসাব করি, হয়তো একটু কম হতে পারে, কিন্তু বাণিজ্যটা চলছে। এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার যদি আসে তাহলে আলোচনা চলবে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে আমরা সবচেয়ে প্রথম কাজটা দেখলাম যে পোষিন। এটা তো আসলে সম্পর্ক স্বাভাবিক করার বিষয় না। এখন বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ তার বৈদেশিক সম্পর্ক কিভাবে নির্ধারণ করবে, তার নিরাপত্তা নীতি কীভাবে গ্রহণ করবে, প্রতিরক্ষা নীতি কী হবে, কোন জায়গা থেকে তার নিরাপত্তার জন্য সমরাস্ত্র সংগ্রহ করবে, কোন দেশের সাথে কী ধরনের সম্পর্ক তৈরি করবে, এই বিষয়গুলো তো তার নিজস্ব একটা ব্যাপার। বাংলাদেশ নির্ধারণ করবে। এখন যদি মনে করা হয় যে ভারতে নির্ধারণ করে দিবে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক পলিসি কী হবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেবে না IMF থেকে নেবে, আর বাংলাদেশ কি সমরাস্ত্র টার্কি থেকে নেবে নাকি চায়না থেকে নেবে নাকি ভারত থেকে নিতে হবে, এই জিনিসগুলো যদি ভারতে ঠিক করে দিতে চায়, এটা তো আসলে স্বাধীন দেশের সম্পর্ক, মানে সম্মানজনক সম্পর্ক হবে না। এই জায়গাটাতে যদি ভারত দুই দেশের সম্মানজনক
অবস্থান বজায় রেখে যদি সম্পর্ক না চায় তাহলে এই সম্পর্ক কোনোদিন উন্নত গত 17 বছর আমরা দেখেছি এই নতজানু পররাষ্ট্রনীতির কারণে আপনার যেই দিল্লির খবরদারি বা দাদাগিরি চলে আসছে। তা আরেকটা বিষয় আমি যেটা বলবো আপনাকে, যে এই যে সম্পর্ক অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্কে আরেকটা কারণ প্রধানমন্ত্রীর চীন সফর। আমরা দেখেছি সেখানে কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক হয়েছে, বিশেষ করে তিস্তা ব্যারেজ এবং চীন মিয়ানমার বাংলাদেশ যে করিডোর নিয়ে একটা আলোচনা হয়েছে। এর কারণেও কিন্তু তাহলে কি ইন্ডিয়া কিন্তু প্রচ্ছন্নভাবে আবার হুমকি দিচ্ছে যে আমরা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটার ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা খুব চমৎকার বক্তব্য আছে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে কোন দেশের সাথে কী ধরনের সম্পর্ক তৈরি হবে। আপনি চীনের কথা যদি বলেন, চীন হচ্ছে বাংলাদেশের প্রধান বৈদেশিক বাণিজ্য অংশীদার এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হচ্ছে চায়না। এবং চায়না হচ্ছে দক্ষিণ এশিয়ার বলা যায় যে একজন প্রধান শক্তি। দক্ষিণ এশিয়া বা এই পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বা এশিয়া এই অঞ্চলের মধ্যে চায়না হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এমনকি পুরো পৃথিবীব্যাপী ইনভেস্টেবল যে ফান্ড তহবিল যেটা আছে, এটা চায়নার মতো তহবিল আর কোথাও নেই। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যখন ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে তখন চায়না এবং চায়নার উদ্যোগে ব্রিক্সের যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে এগুলো সামনে এগিয়ে আসছে। এমনকি ধরুন 17 বছরের যে স্বৈর শাসন আমরা বলি, ফেসিবাদী শাসন শেখ হাসিনার, তখনও বাংলাদেশের প্রকল্প সহায়তার জন্য চায়নার কাছে যেতে হয়েছে। তো ফলে বাংলাদেশ চীনের কাছে যেতেই পারবে না, এরকম যদি আরেকটা দেশের ডিজায়ার থাকে তাহলে তো এটা সৎ সম্পর্কের কোনো লক্ষণ আমরা ওই দেশের ইয়ের মধ্যে দেখতে পাই না। মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি গ্রহণ না করা হয় তাহলে কিন্তু বিপত্তিটা দুই দেশের জন্য হবে, সম্পর্ক উন্নয়ন হবে না। আর বাংলাদেশকেও দরকার ভারতের নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশেরও প্রয়োজন ভারতের একটা সহযোগিতামূলক মনোভাব। ফলে এখানে যদি আমরা ছাড় না দিতে পারি, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন না করতে পারি, তাহলে কিন্তু দুই রাষ্ট্রের কারোর জন্য এটা কল্যাণকর হবে না, মঙ্গলজনক হবে না। চীন সফরে প্রধানমন্ত্রী চীন সফরে আমরা দেখেছি যে চীনের পক্ষ থেকে মূলত বাংলাদেশকে কয়েকটি প্রস্তাব বিশেষ করে দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্প অর্থায়ন এবং চায়না মিয়ানমার যে করিডোর কথা বলা হয়েছে এগুলোর কথা বলা হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে বাংলাদেশ রোহিঙ্গা যে আছে বড় ধরনের, আমরা দেখেছি যে সেই 17 পর থেকে একজন রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারিনি। তো এক্ষেত্রে অনেকে বিশ্লেষকরা বলছেন যে চীন যে প্রস্তাবগুলো দিয়েছে, চীনের এই প্রস্তাব কি বাংলাদেশ সম্মত হবে? যদি সম্মত হয় সেক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ চীন নিতে পারে। কারণ আমরা দেখেছি মিয়ানমারকে প্রেশার ক্রিয়েট করার জন্য একমাত্র চীনেই পারবে। তাহলে এক্ষেত্রে কি আপনি মনে করেন যে চীন বলয়ে বাংলাদেশ ঢুকলে আমাদের রোহিঙ্গা ক্ষেত্রে আমরা বেনিফিটেড হব, পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক আরও খারাপ হবে কিনা? প্রথম কথা হচ্ছে চীনের বলয়ে একদম পুরোপুরি ঢুকে যাওয়া, এই বিষয়টা বাংলাদেশের স্বার্থের জন্য কতটুকু অনুকূল হবে এটা ভাবার ব্যাপার আছে। চীন সফরের 3টা বিষয় আপনি উল্লেখ করলেন। প্রথম হচ্ছে তিস্তা ব্যারেজের ব্যাপারে। তিস্তার পানি চুক্তিটা ভারত করে নাই এবং গত 20 বছর ধরে করে নাই, ভবিষ্যতে করবে এর কোনো গ্যারান্টি নেই। ফলে নর্মাল যে পানির ফ্লোটা আছে, বর্ষাকালে যে পানিটা আমরা পাচ্ছি সেটাকে যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে তো আমাদের অস্তিত্বের একটা প্রশ্ন আছে। পানি মানে হচ্ছে একটা রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপার, জনগণের অস্তিত্বের ব্যাপার। ফলে যে অ্যাভেলেবল পানি আছে বর্ষাকালে আমরা যা পাচ্ছি সেটাকে ম্যানেজমেন্ট বাংলাদেশ করবে। এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার মতো সবচেয়ে বড় শক্তি হচ্ছে চায়না। মনে রাখতে হবে চায়না কিন্তু বাংলাদেশের ধরুন অভিন্ন নদীর যে পানি আছে এর মধ্যে এখন শুকনো মৌসুমে প্রায় 65% পানি আসে হচ্ছে ব্রহ্মপুত্র থেকে। আর ব্রহ্মপুত্রের উজানের দেশ হচ্ছে কিন্তু চায়না। চীন থেকে সাংপু নদীর যে পানিটা ব্রহ্মপুত্র হয়ে ভারতে বাংলাদেশের যমুনাতে ঢুকছে। তো ফলে যদি বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় আমরা চীনকে যদি সংযুক্ত করতে পারি তাহলে দুটো সুবিধা আছে। একটা হচ্ছে কি এই অভিন্ন নদীর পানিকে ইচ্ছামতো আন্তঃনদী সংযোগ করে ভারত এটাকে অন্যদিকে প্রবাহিত করতে পারবে না। যদি এটা ডাইভার্ট করে তাহলে চায়নার হাতে তো সাংপু নদীর উৎপত্তি স্থল তো তাদের নিয়ন্ত্রণে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি আমরা দেখেন যদি তিস্তা, পদ্মা এবং ব্রহ্মপুত্র এই 3 বেসিনের যদি একটা সমন্বিত নদী অববাহিকা উন্নয়ন প্রজেক্ট নিতে পারি তাহলে আমাদের অনেকগুলো সুবিধা। একটা হচ্ছে কি আমাদের যে এখন সেচের সংকটের সমাধান হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কি আমরা পানি বিদ্যুৎ, সবচেয়ে সস্তা বিদ্যুৎ, প্রায় 2800 মেগাওয়াটের মতো পানি বিদ্যুৎ এই কটা অববাহিকা থেকে যদি আমরা পাওয়ার করি তাহলে পাওয়া সম্ভব। এর বাইরে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণটা একটা বড় বিষয় আর কি। বন্যা নিয়ন্ত্রণও যদি আমরা এই অববাহিকার উন্নয়নের জন্য একটা প্রজেক্ট নেই এটা সম্ভব। আর এটাতে কেবলমাত্র সহায়তা করার মতো রাষ্ট্র আছে
চায় না। এটা খুবই পজিটিভ জিনিস। দ্বিতীয় যে বিষয়টা আপনি করিডোরের কথা বললেন, বাংলাদেশ মিয়ানমার চায়না করিডোর, এটা হচ্ছে বাংলাদেশের জন্য উত্তর পূর্ব ভারতের যে রাস্তাটা এবং চীনের সাথে সংযোগের যে সহজ সংযোগের যে বিষয়টা, এটা একটা দ্বার খুলে দেবে। এবং এটা শুধুমাত্র চায়নার চিন্তা না, এটা এসকাপ কিন্তু একসময় এই যে ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং এশিয়ান হাইওয়ে যেটা আমরা দেখি বিভিন্ন জায়গায়, এটার কিন্তু মূল দৃষ্টিভঙ্গিটা ছিল হচ্ছে কি পুরো এশিয়ান অঞ্চলে একটা নেটওয়ার্ক তৈরি করা, সড়ক এবং রেল নেটওয়ার্ক। চায়না যে বেল্ট রুটস ইনিশিয়েটিভ, যেটা হ্যাঁ, বেল্ট এবং রুট ইনিশিয়েটিভ যেটা আছে, এমনকি এই প্রস্তাবের মধ্যে কিন্তু ভারত অন্তর্ভুক্ত আছে, বিসিআইএম করিডোর যেটা ছিল। তো ফলে এই করিডোর সংযোগ এগুলো সবসময় কিন্তু রিলেটেড সংশ্লিষ্ট যেসব রাষ্ট্রগুলো আছে তাদের কল্যাণের জন্য আসে। এখন প্রশ্ন হচ্ছে কি রোহিঙ্গা ইস্যুটা আসলে চায় না, তারা বিভিন্ন সময় এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাইনি। এই ক্ষেত্রে তাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে, যদি আমরা এই করিডোরটা করি তাহলে কিন্তু এখানে চায়নার তো স্বার্থ আছে, চায়না তার স্বার্থে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। কারণ এটা যে করিডোরের রোডটা বন্দরের সাথে যে লিঙ্কগুলো আছে, কিউকফি বন্দর, চট্টগ্রাম বন্দর এবং আরও যে শ্রীলঙ্কার বন্দর, এগুলো আন্তঃসংযোগ যদি করতে হয় তাহলে এই ধরনের রোহিঙ্গা সংকটের মতো সংকট তৈরি করে রাখলে হবে না। আরেকটা বড় বিষয় কিন্তু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা। বাংলাদেশ অব্যাহতভাবে চট্টগ্রাম, রংপুর সহ, সিলেট সহ বিভিন্ন জায়গায় যে সীমান্ত হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, এই অবস্থায় তার নিরাপত্তার জন্য, প্রতিরক্ষার জন্য এমন একটি শক্তির সাথে এক ধরনের কৌশলগত সম্পর্ক তৈরি করা দরকার, যাদের কারণে এই ধরনের আগ্রাসনটা প্রতিরোধ হয়। আপনি জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি, এটাকে যদি আপনি গভীরভাবে দেখেন তাহলে কি দাঁড়ায়, চীনের সাথে প্রথম কৌশলগত সম্পর্ক তৈরি করা হচ্ছে জিয়াউর রহমানের সময়। কেন করছিলেন হচ্ছে আগ্রাসনের মোকাবেলায়, যাতে করে আমি একটা শক্তির সমর্থন পাই, মেজর শক্তির। আর চায়না এর মধ্যে কিন্তু অনেক বেশি শক্তিধর, অনেক বেশি প্রভাবশালী হয়ে গেছে। ফলে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং সামগ্রিকভাবেই চায়নার সাথে সম্পর্ক এবং কৌশলগত সম্পর্কের প্রয়োজন রয়েছে। আরেকটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি যে হত্যাকাণ্ডে আমরা দেখেছি আপনি সম্প্রতি ৪৫ বছর পর পলাতক আসামি মুজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে এবং যেহেতু ওনাকে সামরিক আইনে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে আপনার কোর্ট অফ ইনকোয়ারি গঠিত হতে পারে। অনেকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক তদন্ত কমিটি বা করা যায় কিনা। তো এত বছর পরে যে আবার একটাই, অর্থাৎ আবার বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী গতকাল বলেছিলেন যে ভারত এর আগে বঙ্গবন্ধুর খুনিদের শেখ মুজিব পালিয়ে তাদের ফেরত দিয়েছে, অথচ জিয়াউর রহমানের খুনিকে ফেরত দেয়নি। কীভাবে দেখছেন? মেজর মুজাফফর সাহেবের যে ভূমিকাটা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে, জিয়াউর রহমানকে শহীদ করার ক্ষেত্রে একদম ভাইটাল রোল। আপনি যে সেনা আইনে তো ওনার বিচার হলো এবং ফাঁসি হলো, এবং সেনা আইনে ওনাকে বলা হয়েছে, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে কি উনি সরাসরি জিয়াউর রহমানকে গুলি করেছে। গুলি করার পরে উনি মেজর মঞ্জুরকে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ ডেড। তার মানে হচ্ছে কি ওনার সরাসরি সম্পৃক্ত। যদিও বিভিন্ন পরবর্তী পর্যায়ে বিভিন্ন জায়গায় উনি যে সাক্ষাৎকার দিয়েছেন থাইল্যান্ডে এবং অন্যান্য জায়গায়, ওখানে তারপর মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, ওনার একটা স্মৃতি কথা আছে, ওখানেও বলছে ওনাদেরকে, মুজাফফর সাহেব বলছেন যে আসলে উনি সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, উনি জানতেন না যে এটা হত্যাকাণ্ড ঘটানো হবে। এবং জিয়াউর রহমানকে গুলিটা করছে যে মেজর মতিউর। তো সেটা যাই হোক না কেন, কিন্তু সেনা আইনে ওনার বিচার হয়ে গেছে। সেনা আইনে যখন কারো দণ্ড হয়, বিচার হয়, তখন এটার আপিল কিন্তু সিভিল আদালতে হয় না। বাংলাদেশের সংবিধানের যে ৪৭ নম্বর অনুচ্ছেদ আছে, ৪৭(৩), এই অনুচ্ছেদ অনুযায়ী আপিল করা যায় না। হ্যাঁ, এরপরও কি কোনো রাস্তা থাকে না? থাকে। একটা হচ্ছে কি সেনা কর্তৃপক্ষের কাছে এটা রিভিউর জন্য আবেদন করতে পারেন উনি যেহেতু এখন গ্রেপ্তার হয়ে গেছেন, এই সুযোগটা আছে। এখন সেনা কর্তৃপক্ষ সেনা আইনের বিবেচনায় যদি এটা অ্যাকসেপ্ট করে আবার রিভিউ করতে চায়, করতে পারে। আর অন্যদিকে সিভিল আদালতে কেবলমাত্র এই প্রসিডিউরটাকে চ্যালেঞ্জ করার জন্য একটা রিট আবেদন করতে পারে, এবং সেটা আসলে কতটুকু কী হবে না হবে অন্য বিষয়। আর আপনি আন্তর্জাতিক তদন্ত বিচারের কথা বললেন, এইগুলি হচ্ছে একটা ফালতু কথা। কারণ হচ্ছে কি, একজন সেনা আইনে অপরাধ করছে, একজন প্রেসিডেন্টকে হত্যা করছে, এবং সেনা আইনে এটার বিচার হলো। তো আর এরপরে বাংলাদেশের সিভিল আদালত আছে। এই সময় যদি আন্তর্জাতিক আদালত করেন তাহলে প্রত্যেকটা জিনিসই আন্তর্জাতিক আদালতে দিতে হবে। আইনের শাসন বলতে বাংলাদেশে আর কোনো কিছু থাকবে না। আমি মনে করি যে এটা কোনোভাবে বিচার বিবেচনার বিষয় আসে না। নর্মাল আইনের যে সুযোগটা আছে সেই সুযোগটা উনি পেতে পারেন। এমনকি সেনা আইনের যে প্রক্রিয়ায় ওনাকে
ইয়ে করা হয়েছে, এটাকে যদি উনি চ্যালেঞ্জ করতে চান সংবিধান অনুযায়ী রিড করতে পারেন, ওনার স্বজন যারা আছে তারা করতে পারেন, এই পর্যন্ত, কিন্তু এর বাইরে কোনো কিছু না। সম্প্রতি আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় বন্যা আপনার ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে আপনার সরকারের পক্ষ থেকেও আপনার পর্যাপ্ত সহযোগিতা হয়েছে, মোকাবেলা প্রস্তুতি নিয়েছে। তো আমরা দেখছি প্রতি বছরই এই বন্যার কারণ হচ্ছে, এক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন বা কি? আসলে বন্যা কেন হচ্ছে এটার ব্যাপারে খুব গভীরে স্টাডি করা দরকার। আমরা কিন্তু যেটা দেখতে পাই সেটা হচ্ছে বেহিসেবি সেচের যে বাঁধগুলো আছে, সেটা মানে নদীর স্বাভাবিক প্রবাহকে কিন্তু আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছি। অন্যদিকে নদী শাসনের একটা ব্যাপার আছে, নদীকে যদি ড্রেনেজ সিস্টেম ঠিকমতো না করা হয় তাহলে এটার একটা ব্যত্যয় ঘটে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বন্যাটা হয় কি, মানে সামগ্রিক বন্যার চাইতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার বন্যাটা কিন্তু অনেক বেশি হয়। এটার কারণ হচ্ছে কি, আমাদের ন্যাচারাল যে খালগুলো ছিল সেই খালগুলো আমরা কিন্তু নির্বিচারে ভরাট করে ফেলছি। ঢাকা শহরের যে ন্যাচারাল যে খাল ছিল তার অর্ধেকও কিন্তু এখন চালু নেই। ফলে এই জিনিসগুলোকে আমাদের ভাবতে হবে। তারপর ধরুন আমরা হাওরের মধ্যে একটা রাস্তা বানাচ্ছি, অথবা এই চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইনটার, এই রেল লাইনটা করার সময় আমরা চিন্তা করি নাই এখানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কিনা। দেখা যাচ্ছে রেল লাইনের উপরে 2 ফিট পানি উপরে যাচ্ছে। এগুলি হচ্ছে কি বেহিসাবি উন্নয়ন প্রকল্প। উন্নয়নটা ভালো, কিন্তু বেহিসাবি প্রকল্প নেওয়া হলে এটার যে সাইড ইফেক্ট যেটা থাকে, এটা বাংলাদেশের উন্নয়নকে কিন্তু একদম গলা টিপে ধরে। এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। কেন বন্যা বারবার হচ্ছে এবং একই স্থানে? আপনি 24 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সব জায়গায় বন্যা হচ্ছিল, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং এই কুমিল্লা, নোয়াখালী বেল্টে একই জায়গায় কিন্তু এবারে বন্যা হচ্ছে। এগুলো কিন্তু চিন্তাভাবনা করা দরকার এবং প্রয়োজনীয় যদি আমরা সংশোধনমূলক পদক্ষেপ না নেই তাহলে রাষ্ট্র হিসেবে আমরা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা দেখেছি অতীতে গত 17 বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, অর্থাৎ সমন্বয়ের অভাব, প্রকল্প নিয়ে রাখছে, নতুন সরকার এসে বলছে তারা দেখে শুনে দিচ্ছে। কিন্তু এই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারকে আসলে কোন পদ্ধতিতে যাওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এটার ইকোনমিক ভাইবিলিটিটা আপনাকে স্টাডি করতে হবে। এটা কি আসলে লাভজনক হবে দেশের জন্য? না, হবে না। যেমন কিছু প্রকল্প, একটু উদাহরণ দিই আপনাকে। চট্টগ্রামে যে টানেলটা তৈরি করা হলো, কর্ণফুলী টানেলটা, কর্ণফুলী টানেলের যে টাকাটা মেনটেনেন্সে খরচ হয়, সেই টাকা পর্যন্ত ওখান থেকে যে রেভিনিউ আমরা পাচ্ছি, এই রেভিনিউ দিয়ে হচ্ছে না। আর এটার কস্ট অফ দ্য ফান্ড তো দূরের কথা, এটার জন্য যে লোনটা নেওয়া হয়েছে সেটা রিপেমেন্ট তো আসবেই না, মানে চলমান যে খরচটা এটাও হচ্ছে না। এমনকি ধরুন আমরা যে মেট্রো রেল চালাই, মেট্রো রেলে সর্বোচ্চ 40% কিন্তু এখান থেকে যাত্রীদের যে ভাড়া আছে এখান থেকে আসে। বাংলাদেশে এখনো পর্যন্ত 40% পৌঁছেছে বলে মনে হয় না, যদি আমরা উপসে পড়া ভিড় দেখি। এরপরও মেট্রো রেলের আবার ইকোনমিক বেনিফিটগুলো আছে। ধরুন এই যোগাযোগ সহজ হওয়ার কারণে আপনার উত্তরা থেকে যে লোকটা আগে 3 ঘন্টায় মতিঝিল যেতে পারতো, উনি কিন্তু আধা ঘন্টা বা 45 মিনিটে পৌঁছাচ্ছে। এটার একটা ইকোনমিক বেনিফিট আছে। এই পরোক্ষ বেনিফিট, প্রত্যক্ষ বেনিফিট সব কিছু মিলিয়ে যদি আমার হিসেব নিকেশে আসে যে এই প্রজেক্টটা আমার নিতে হবে, তাহলে না লাগবে। কিন্তু দেখা গেল যে একটা ব্রিজ হয়ে যাচ্ছে, দুই পাশে কোনো মানে সড়ক সংযোগ নেই, অথচ এখানে 100 কোটি টাকা আমি খরচ করলাম। এই ধরনের যদি আমি খরচ করি উন্নয়ন প্রকল্পে, এটা কিন্তু রাষ্ট্রের জন্য খুব ক্ষতিকর হয়। যার কারণে আমি দেখেন $100 বিলিয়ন উপরে কিন্তু এখন বৈদেশিক দায়দেনা আছে, যেটা হয়তো 16-17 বিলিয়ন ডলার ছিল হচ্ছে কি আপনার এই যে 20 বছর 25 বছর আগেও। তো এই নির্বিচারে আমি যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই, এটার বেনিফিট কি আসবে না আসবে এগুলো বিবেচনা না করে এটা খুব ক্ষতিগ্রস্ত হবে। আসলে আমরা দেখি কি ইন্টারন্যাশনালি প্রত্যেক রাস্তা তৈরি করার জন্য মানে এশিয়ান স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, তারপরে আমাদের এই যে বিদ্যুৎ প্রকল্পগুলো, সকল প্রকল্পের অ্যাভারেজ যে কষ্ট আছে এটা কিন্তু বিশ্বের চেয়ে হাইয়েস্ট একটা জায়গা, অথচ আমাদের কিন্তু সব কিছু সস্তা। এটা হওয়ার কথা না। এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বিবেচনা করা দরকার। IMF এর কাছ থেকে আমরা দেখছি ঋণ নীতি হচ্ছে, সরকারের সাথে IMF প্রতিনিধি বাংলাদেশে সফর করে গেল আপনার গত পরশুদিন তারা, এবং আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইতিবাচক, IMF এর পক্ষ থেকে বলা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট জানিয়েছি ডিসেম্বর নাগাদ হয়তো বা ঋণ চুক্তিটা হতে পারে 600 থেকে 650 কোটি মার্কিন ডলার। তো এক্ষেত্রে কিন্তু IMF কিছু সংস্কারের কথা বলেছে, সরকার বলছে সব সংস্কার মেনে নেওয়া যাবে না। কি বলছে? IMF এর সাথে যে সম্পর্কের বিষয়টা, এটা কিন্তু আপনি শুধু ওই যে $6.5 বিলিয়ন কথা বললেন না,
এটা দিয়েই কিন্তু এটা নির্ণয় করা যায় না। আইএমএফটা হচ্ছে একটা সিগন্যাল। আইএমএফ যখন একটা রাষ্ট্রের ইকোনমিকে অ্যাকসেপ্ট করে নেয়, লোন দেয়, তখন কিন্তু অন্যান্য দ্বিপাক্ষিক রাষ্ট্র যেগুলো আছে এগুলো ওই রাষ্ট্রকে লোন দেয়, সহায়তা করে, বাণিজ্য সম্পর্ক তৈরি হয়। তো এই কারণে আইএমএফের সাথে একটা সমঝোতার অন্যরকম একটা গুরুত্ব আছে। এটা শুধুমাত্র ঋণ প্রাপ্তির বিষয় না আর কি। তো আইএমএফ আর যে সংস্কারগুলি বলে, সব সংস্কার কিন্তু আইএমএফ খারাপ বলে না। হয়তো কিছু সংস্কার, কিছু দাবি এমন আছে যেগুলো মানে যেমন ভর্তুকি, কৃষি থেকে যদি ভর্তুকি প্রত্যাহার করতে বলে তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ফলনের উপরে এটার প্রভাব পড়বে। এই ধরনের কিছু জিনিস ছাড়া অনেক শর্ত আছে, এগুলো দরকার। যেমন ধরেন বাংলাদেশে এই যে ঋণ খেলাপি প্রায় এমনি ফর্মালি বলা হচ্ছে 32% ব্যাংকের, কিন্তু বাস্তবে এটা 50% ক্রস করে গেছে। এই ঋণ খেলাপি কমানোর জন্য যদি বলা হয়, ব্যাংকে যদি শোষণ আনার জন্য শর্ত দেওয়া হয়, এগুলো তো খারাপ কোনো কিছু না। আমার যদি রেভিনিউ মানে এনবিআর এর প্রশাসনকে যদি ডিজিটালাইজেশন করার জন্য তারা শর্ত দেয়, এই শর্ত তো আমার জন্যই দরকার। যে জিনিসগুলো উইন উইন হয়, যে বিষয়টা আমার জন্য প্রস্তুত, আমার মনে হয় সরকার যেটা বলছে সেই শর্তগুলো গ্রহণ করার ব্যাপারে তারা একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আর যেটা আমার আসলে বৃহত্তর স্বার্থে অনুকূল না, যেমন এই যে ভর্তুকি প্রত্যাহার করা কৃষি থেকে, এটা তো মানবে না। তো ফলে আমার মনে হয় গভর্নমেন্ট রাইট ট্রেকেই আছে এবং এই ট্রেকেই থাকা দরকার। আমি প্রত্যেকটা জিনিস হিসেব নিকাশ করে কোনটা দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর, আমি শুধুমাত্র ওটাকে অ্যাকসেপ্ট করব। তো এটা একটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। আর আইএমএফও এটা মেনে নিয়েছে বলেই সম্ভবত দুই পক্ষ বলা হচ্ছে যে একটা পজিটিভ আলোচনার মধ্যে যাচ্ছে এবং ডিসেম্বর নাগাদ আমরা পরবর্তী কিস্তি পেতে পারি। এটা একটা পজিটিভ জিনিস। আর এর মধ্যে ধরুন 6 মাস সময়, তো এই 6 মাস সময় তারা হয়তো অবজার্ভ করবে, আরও টিম আসবে। মূল বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে আইএমএফের হয়তো লোনের দরকার নেই, এবং বাংলাদেশ অলরেডি বিকল্পের ব্যাপার বলছে। তারা বলছে দরকার হলে আমরা ফরেন বন্ড ইস্যু করে কারেন্সি নেব। যদি আইএমএফ একেবারেই বাংলাদেশের স্বার্থ বিরোধী শর্ত দেয়, তাহলে ওই জায়গায় যেতে পারে বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।